বাড়িতে গিয়ে শোকে দুঃখে কষ্টে 13টা দিন কোনো রকম পার করে আসলাম। আজ থেকে 16 দিন আগে আমার দাদা এখানে বসে এই টেবিলে ভাত খেয়েছিল। সেই সব কথাই বারবার মনে পড়ছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। গতকাল বাড়ি থেকে আসতে আসতে রাত হয়ে গেছে, তাই ঘরের কোনো কাজই করা হয় নাই। গতকাল রাতে কটা বাজে আসছি আমরা? 10:30টায়। 10:30 বাজে গেছে। রাত্রে শুধু ওই পার্থর জন্য ভাত রান্না করছি আর একটা তরকারি রান্না করছি। পার্থ কয় মা শুটকি খাইতাম ইচ্ছা করে, তো মাছ আর শুটকি একসাথে দিই একটা তরকারি রান্না করছিলাম। রাতে আর কিছুই করি না। এখন ঘর তো কি অবস্থা হয়ে গেছে, ধুলা বালি পড়ি কি অবস্থা হয়েছে। আমিও তো সিনিয়র আছো। এতে মনে হয় শুই শুই খেলা দেখছে যে এরকম করলে কেন করি? যে ধুলাবালি উড়ে এই বিছানা চাদর না দিলে এখানে থাকবো না, কিচ্ছু থাকতো না। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছুক্ষণ আগে ছাদে ডাল আর বাদাম রৌদ্রে দিয়ে আসছি। এখন আকাশের দিকে তাকাতেই মেঘ দেখে ভয় করছে। ছাদের উপর দিয়ে এলাম ডাল আর বাদাম। এতক্ষণ দেখলাম কি রৌদ্র, এখন রৌদ্রটা একটু কমে গেছে মেঘের কারণে। জুতোর আলনাটা বাইরে রাখবো। নিত্য প্রয়োজনীয় জুতো, স্যান্ডেল এগুলি বাইরেই থাকবে। সিঁড়িতে টাইলসের কাজ করাতে আলনাটা ভিতরে রেখে গিয়েছিলাম। এখনো টাইলসের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পরিষ্কার করা হয়নি। তো 2-1 দিন পর ঝাড়ু দিয়ে ওই জায়গাটা মুছে জুতোর আলনাটা বাইরে রাখবো। বাক্সটা ভিতরেই থাকবে। 16-17 দিন পর আজ ঘর ঝাড়ু দিচ্ছি, তাই ঘরে অনেক ধুলাবালি জমে গেছে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ভালো করে ঘরটা ঝাড়ু দেব, এরপরে মুছে নেব। ঘর পরিষ্কার না থাকলে ঘরে পাড়া দিতেই ভালো লাগে না। গতকাল সন্ধ্যা 6টার দিকে বাড়ি থেকে বের হয়েছি। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। ঘরের কোনো কাজেই ধরি নাই। রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা একটু মুছে নিয়ে পার্থর জন্য ভাত রান্না করেছি আর একটা তরকারি করেছি। আমরা ভাত খাই নাই। নর্মাল ফ্রিজে কয়েকটা আম রেখে গিয়েছিলাম, আম দিয়ে মুড়ি খেয়েছি, তারপরেই ঘুমিয়ে গেছি। আর কোনো কাজ করা হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে গতকালের ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিয়েছি, সময় লেগেছে অনেক। তারপরেই বিছানা পাটি ঝেড়ে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপরেই পুরো ঘরটা খুব সুন্দর মতো মুছে নেব, তারপরেই রান্নাঘরে যাব। এরই মধ্যে ছাদে গিয়ে হেলনের ডাল আর বাদাম রৌদ্রে দিয়ে আসছি। কত বালি দেখছেন?
এগুলি একেবারে ছাঁটা বালি। চারিদিকে খোলা হওয়াতে আলো হাওয়া অনেক। সব সময় ঘর ঝাড়ু দেওয়ার আগে জানালার গ্লাসগুলো টেনে দিতে হয়, না হয় ওই ঘরের ময়লাগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে যায়। দিনে একবার ঝাড়ু দিয়ে মুছে নিলেই সারাদিন ঘরটা একেবারে ঝকঝকে থাকে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লাগছে ভিডিওর শেষে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরই মধ্যে আমার ঘরের কাজ প্রায় শেষ হয়ে গেছে। পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একেবারে ক্লিন করে নিয়েছি। এখন কিছু কাপড় চোপড় আছে, এগুলি গরম জল দিয়ে ভিজিয়ে দেব। তারপরে রান্নাঘরে যাব, রান্নাবান্না শেষে এরপরে স্নান করব। প্রচণ্ড গরম, এই গরমে স্নান করে রান্নাঘরে গেলে একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে যাব। তার জন্যই স্নান করে রান্নাঘরে যাব। আজ শুক্রবার হওয়াতে পার্থও বাসায় আছে, দেরি করে রান্না করলেও কোনো সমস্যা নাই। পার্থ সকালবেলায় কিছুই খায় না, আমরাও খাই নাই। শুধু কিছুক্ষণ আগে আমরা দুজন প্রথমে নর্মাল জল খেয়েছি, এরপরে সোডার দ্রবণটা খেয়েছি। পার্থর জন্য 1 গ্লাস সোডার দ্রবণ তৈরি করে রেখেছি, ও উঠলে তখন ওকে দেব। আজ হলুদ বাটতে পারি নাই, আগামীকাল থেকে হলুদ চা খাবো। হলুদ চাটা যদি নিয়মিত খেতে পারতাম তাহলে অনেক অনেক উপকার হতো, কিন্তু মাঝে মাঝে এভাবে বাড়ি গিয়ে হলুদ চা খাওয়া থেকে বিরত থাকতে হয়। বছরে প্রায় 4-5 মাসে হলুদ চা খেতে পারি না। ওদিকে ভাত বসিয়ে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আরও কিছুটা ভিজানো আছে। রান্নার ফাঁকে ফাঁকে কাপড়গুলো ধুয়ে দেব। পার্থর জন্য লেবুর রস দিয়ে 1 গ্লাস সোডার দ্রবণ তৈরি করে রেখেছি, কিছুক্ষণ পর ওকে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখছি। মাশরুম রান্না করব ছুরি শুটকি দিয়ে। 2টা ছুরি শুটকি কেটে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর 4 পিস রুই মাছ ভিজিয়ে রেখেছি, এগুলি পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে 1 কাপ পরিমাণ হেলনের ডাল শুধু সামান্য লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আমার দাদা বৌদি যেদিন ঢাকায় আসছিল সেই দিন 1 কেজি উচ্ছে এনেছিল, তো কয়েকটা উচ্ছে ওদিন ভাজা করেছিলাম, বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো আজ দেখছি উচ্ছেগুলো পচে নাই, কিন্তু বরফ হয়ে গেছে উপর দিয়ে। কিছুক্ষণ নর্মাল করে উচ্ছেগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর চালের গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। ছুরি শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে একটু ছেঁচে নিয়েছি। তেল গরম হলে শুটকিগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে লাল লাল করে শুটকিগুলো ভেজে নেব। বড় মাশরুম রান্না করব, যেটা প্রাকৃতিকভাবে মাঠে ঘাটে হয়ে থাকে, ওই মাশরুম। আমার বৌদি সেদিন আসার সময় নিজের হাতে উঠিয়ে কিছুটা মাশরুম এনেছিলেন। সেদিনেই মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে একটু ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই আজ রান্না করব। শুটকিগুলো লাল লাল করে ভাজা হলে স্বাদ মতো লবণ আর বড় সাইজের একটা রসুন ছেঁচে দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। মাশরুমগুলো নর্মাল হওয়ার জন্য আগেই ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, এখন উপর দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এই দেখুন একেবারে কলি মাশরুম। এই জাতের মাশরুম অনেক খেয়েছি, কিন্তু এরকম কচি কলি মাশরুম আর খাই নাই। দেখতে মনে হচ্ছে শাপলা। 15-16 দিন আগে মাশরুমগুলো ভাপিয়ে রেখেছিলাম, নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো মাশরুমগুলো শুটকির সাথে কষিয়ে নেব। হেলনের ডাল তো সিদ্ধ করাই আছে। 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি, যেহেতু শুটকি দিয়ে রান্না করব, একটু ঝাল না হলে ভালো লাগবে না। সিদ্ধ করা হেলনের ডালের উপরে জলটা দিয়ে দিলাম,
ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ওই জলটা দিয়ে মাশরুমটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এদিকে ফেলনের ডালগুলো ঘুটনি দিয়ে একটু ভেঙে নেব। ছুরি শুটকি দেওয়াতে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেহেতু আমরা শুটকি খেতে খুবই পছন্দ করি। পার্থ আমার পিছনে দাঁড়িয়ে রান্না দেখছে, বলছে, মা এটা কি ধরনের মাশরুম? এটা তো কোনোদিন দেখি নাই, খাইও নাই। বলছি, বাবা এটাই হলো আসল মাশরুম। বিশেষ করে এটা যেসব এলাকায় উইডিবি থাকে বেশি, ওই সব এলাকায় এই ধরনের মাশরুম ওঠে। এগুলি খেতে খুবই চমৎকার। শুটকি এবং মশলার সাথে মাশরুমটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে ফেলনের ডাল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আরও একটু ঝোল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অল্প তাপে ৬-৭ মিনিটের মতো রান্না করেছি। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে সরিষার তেল দিলাম। রুই মাছের মাখো মাখো ঝাল রান্না করব। ফোড়নে দিয়েছি গোটা জিরা। এখন মাখানো মাছগুলি দিয়ে দেব। রুই মাছের পিসগুলো প্রথমে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, সরিষার তেল, কুচানো পেঁয়াজ মাছের সাথে ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করেছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কিছুক্ষণ আগে আকাশে অনেক মেঘ দেখেছিলাম, তাই রান্না শেষে ছাদে চলে আসলাম। ডাল আর বাদাম একসাথে একটা বস্তায় ঢুকিয়ে দিয়েছি পার্থকে, ও নিয়ে গেছে। চারিদিকে তাকাতেই আমার কাছে এত যে ভালো লেগেছিল, আমি তখন শুধু আফসোস করতে লাগলাম কেন আমি মোবাইলটা আনলাম না। পার্থ বলছে, মা আমি মোবাইলটা এগিয়ে দেব, নিয়ে যান। তখন আমি মোবাইল নিয়ে চলে আসলাম। এখানে ওড়না বিছিয়ে ডাল আর বাদাম রোদ্রে দিয়েছিলাম। এখন রোদ কমে গেছে দেখে এগুলি নিয়ে ছাদে এসে চারিদিকে তাকাতেই এত ভালো লাগছে, মোবাইলটা আনতে মনে ছিল না। এখন গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম। এই দেখুন কি যে ভালো লাগছে। পার্থসহ আসছিলাম, ও বলছে, মা ওটা মতিঝিল বাংলাদেশ ব্যাংক, বিশাল বড় লম্বা বিল্ডিং। এটা দেখতে মনে হয় কত কাছে, আসলে অনেক দূরে। এই দেখুন চারিদিকের দৃশ্য। আমার কাছে খুব ভালো লেগেছে, এ কারণে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই। 6 তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে নিচের দিকে তাকাতে কি যে ভালো লাগছে। আমরা থাকি 4 তলায়। অল্প সময়ের মধ্যে 2বার করে উঠানামা করাতে একেবারে যেন হাঁপিয়ে গিয়েছি। সামনেই নদী, এই জন্যই বেশি বিল্ডিং দেখা যাচ্ছে না, কিন্তু নদীর ওই পারের বিল্ডিংগুলি দেখা যাচ্ছে। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছিল, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তাই অনেক তাড়াতাড়ি ছাদে এসে ডাল আর বাদামগুলো উঠিয়ে নিলাম। এখন দেখছি আবার প্রখর রৌদ্র। কিছুক্ষণ আগে একটা কাঁথা ধুয়ে এখানে মেলে দিয়ে গিয়েছিলাম, ওটাও মনে হচ্ছে শুকিয়ে গেছে। একবার হাত দিয়ে দেখেছি, দেখে আমি অবাক হয়ে গেলাম। কাঁথাটা দিয়েছি মাত্র ঘন্টাখানিক হয়েছে মনে হয়, একেবারে শুকিয়ে গেছে। আমার দাদাকে যখন হসপিটালে ভর্তি করিয়েছি তখন বাসা থেকে একটা কাঁথা নিয়ে গিয়েছিলাম। ওই কাঁথাটা বাড়িতে নেওয়া হয়েছে। বাড়িতে অবশ্য আমার বৌদি ধুয়ে দিয়েছিলেন, কিন্তু বৃষ্টির কারণে ভালোভাবে শুকায় নাই। ওই অবস্থায় ঢাকায় নিয়ে আসলাম। আজ একেবারে ফোটানো গরম জলের সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে কাঁথাটা ভিজিয়ে দিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে দিয়েছি। অল্প সময়ের মধ্যে কাঁথাটা শুকিয়ে গেছে। চারিদিকে তাকাতেই মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। কেন জানি না, ছাদে আসলেই আমার কাছে ভালো লাগে। তবে এই ছাদে আজ প্রথম আসলাম। ডিশ এগুলাতে বাদাম রোদ্রে দিয়েছি, নিয়ে যাব। সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি, এখনো স্নান করি নাই। প্রচণ্ড গরম লাগছে। রান্নাবান্না হয়ে গেছে, এখান থেকে গিয়ে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, এরপরে স্নান করব।
তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। তবে পাথর খাওয়া হয়ে গেছে। এখন দিনের প্রায় 2:45 বাজে। সুন্দর দৃশ্য, চারিদিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। মনে হয় পুরো ঢাকা শহর দেখা যায়। কাঁথাটাও শুকিয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগে কাঁথাটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। ওহ, একেবারে শুকিয়ে গেছে। নিয়ে যাই। ছাদে সব সময় তালা লাগানো থাকে, নির্মাণাধীন ভবন, উপরে অনেক কিছু আছে, তার জন্যই তো বাড়িওয়ালাদের কাছ থেকে চেয়ে চাবিটা এনেছিলাম। এখন যাওয়ার সময় চাবিটা দিয়ে আসবো। ফ্রিজে রাখি গেছি না, বরফ করেছি, বরফ নর্মালি রাখছি, তারপরে বরফ করেছি, পচে নাই, ভাজি করিয়ে গেছি। লাউ আসিল না কদ্দুরা, লাউ ইয়েতে এদিন বলে বিড়ির ডেলি রেঞ্চি। ঘরে কিন্তু মশা নাই, একটা মশাও নাই। গতকাল রাতে আমরা মশারি খাটাই নাই, এমনিই ঘুমিয়েছি। কিন্তু মাছি আছে, মাছি খুবই জ্বালাতন করে। কতদিন পরে টেবিলে বসে খাইয়ে। গত শুক্রবারের আগের শুক্রবারে এতক্ষণে বাসায় আইছিলাম, রান্না বান্না করিয়ে না, দাদার অবস্থা খারাপ। এবারের ভিনেগারটা এত সুন্দর হয়েছে, এত চমৎকার। ভাগ্য ভালো ওই দিন যাওয়ার সময় ফ্রিজে ঢুকা রাখছিলাম, না হয় উপর দিয়ে ইয়া পড়ে যেত, ফাঙ্গাস পড়ে যেত। এত কচি মাশরুম বা কলি মাশরুম কোনোদিন খাই নাই, এই প্রথম খাচ্ছি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বড় ওল বলে। এই ওল বিভিন্ন জায়গায়, রাস্তা ঘাটে, মাঠে এবং উইডিবির কাছাকাছি এইসব ওল ফোটে। তো এসব ওল আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আমার বড় মামা প্রতি বছর এমন দিনে এই ওল কুড়িয়ে নিয়ে আসতেন আমাদের জন্য। কতবার খেয়েছি এই ওল, তবে এত ছোট ওল খাই নাই। পরিপক্ক ওলের মাথাটা হবে অনেক বড়, ডাঁটিটাও থাকবে মোটা। কয়েকটা ওল হলেই একটা তরকারি হয়ে যেত। সেদিন আমার দাদা বৌদি আসছিলেন। যেদিন ঢাকায় আসবেন ওই দিন সকাল বেলায় আমার বৌদি কোথায় জানি হাঁটতে গিয়েছিলেন, ওখানে এই ওল দেখে তিনি পাশের বাড়ি থেকে একটা খন্তা নিয়ে অনেক কষ্ট করে ওলগুলো উঠিয়ে নিয়েছেন, অর্ধেকটা বাড়িতে রেখে আসছেন আর অর্ধেকটা আমাদের জন্য নিয়ে আসছেন। তো আমাদেরগুলি তো আজ রান্না করেছি, খুবই চমৎকার হয়েছে। ওলগুলো আনার পরে আমার বৌদি বলেছেন একটু বালতিতে ভিজিয়ে রাখেন, কিছুক্ষণ পর পরিষ্কার করে ধুয়ে কেটে এগুলি ভাপিয়ে রাখেন। আগামীকাল তো আমরা ডাক্তার দেখাতে যাব, পরে এক সময় রান্না করতে পারবেন। তখন আমিও ওভাবে ওলগুলো পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওলের তরকারিটা কি যে চমৎকার হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খাচ্ছি ঠিকই, কিন্তু আমার কলিজাটা জ্বলছে।
আমার কত আশা ছিল হসপিটাল থেকে আসলে আমি চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে খুব সুন্দর মতো ওল রান্না করব, আমার দাদা সহ একত্রে খাবো। কিন্তু সেই আশা পূর্ণ হলো না, হবেও না আর কোনোদিন। ওলের তরকারিটা খুবই চমৎকার হয়েছে। ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল, পার্থ রান্না করে খাইছে একদিন। শুধু শুটকি আর হেলনের ডাল দিয়ে ওল রান্না করেছি, তাতেই এত চমৎকার। যদি চিংড়ি মাছ দিতাম আরো ভালো লাগতো। চিংড়ি মাছগুলো পার্থ রান্না করে খেয়েছিল। যে কোনো মাশরুম, বিভিন্ন পদের মাশরুম কিন্তু পাওয়া যায়। যে কোনো মাশরুম পার্থ খুবই পছন্দ করে। আজ শুধু মাশরুমের তরকারি দিয়েই ভাত খেয়েছে। তারপরেও এক পিস মাছ দিয়েছি, শুধু শুধু খেয়ে নিয়েছে। ও বলছে এরকম মাশরুমের তরকারি হলে আর কিছুই লাগবে না। রুই মাছ খাইতে ভালো লাগে না? ছোট এক পিস দিলাম। কেমন হয়েছে? ভালো হয়েছে। কি চমৎকার! কয়টা দিন দুঃখে কষ্টে বাড়িতে কাটিয়েছিলাম। প্রচণ্ড রৌদ্র, গরম সব মিলিয়ে একেবারে হিবিজিবি অবস্থা ছিল। অনেকদিন পর টেবিলে বসে আরামে ভাত খাচ্ছি। ফ্যান না চললেও বাইরের হাওয়ায় শরীরটা শীতল হয়ে যাচ্ছে। বিল্ডিংয়ের চারিদিক খোলা হওয়াতে গরমটা কম অনুভূত হয়। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের জন্য রং চা বানালাম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন।